আওয়ামী লীগ ষড়যন্ত্রে মেজর সাদেকের সম্পৃক্ততা পাওয়া গেছে। 20% শুল্ক অন্তর্বর্তী সরকারের আরেকটি সফলতা বললেন আসিফ নজরুল। দেশের স্বার্থ বিসর্জন দিয়ে আমেরিকার সঙ্গে কোনো চুক্তি হয়নি বললেন প্রেস সচিব। জানাবো বৃহত্তর বাংলাদেশ মানচিত্রে উদ্বেগ, যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। এবং সর্বশেষ জানাবো শাহবাগের আশেপাশে প্রফেশনাল আন্দোলনকারী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগ ষড়যন্ত্রে মেজর সাদেকের সম্পৃক্ততা পাওয়া গেছে। আওয়ামী লীগ ষড়যন্ত্রে মেজর সাদেকুল হক সাদেকের সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সম্প্রতি একটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর এক কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া যায়। অভিযোগটি বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। এর পরিপ্রেক্ষিতে গত 17 জুলাই ওই সেনা কর্মকর্তাকে তার নিজ বাসস্থান রাজধানীর উত্তরা এলাকা থেকে আটক করে সেনা হেফাজতে নিয়ে যাওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পূর্ণ তদন্ত সমাপ্তির সাপেক্ষে প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে ওই সেনা কর্মকর্তার বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে বাংলাদেশ পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় সাধন করা হচ্ছে। এছাড়াও তার কর্মস্থল থেকে অনুপস্থিত থাকার সংক্রান্ত ব্যতয় এর বিষয়ে অপর আরেকটি তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং তদন্ত শেষে আদালতের সুপারিশ ক্রমে সেনা আইন অনুযায়ী দায় নিরূপণ করতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এতে আরও বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী একটি সম্পূর্ণ অরাজনৈতিক, শৃঙ্খলাপরায়ণ এবং পেশাদার প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে রাজনৈতিক সংশ্লিষ্টতার কোনো সুযোগ নেই। রাজনৈতিক কার্যকলাপের সঙ্গে সংশ্লিষ্ট যে কোনো সেনা সদস্যের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। বাংলাদেশ সেনাবাহিনী তার সব সদস্যদের মধ্যে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সাংবিধানিক দায়িত্ববোধ বজায় রাখার প্রতি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। 20% শুল্ক অন্তর্বর্তী সরকারের আরেকটি সফলতা বললেন আসিফ নজরুল। বাংলাদেশি পণ্যের ওপর থেকে 15% শুল্ক কমিয়ে 20% আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। শুল্ক নিয়ে হোয়াইট হাউসের এক ঘোষণায় ওই পরিমাণের কথা উল্লেখ করা হয়। স্থানীয় সময় শুক্রবার রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। 20% শুল্ক আরোপের বিষয়টিকে বর্তমান অন্তর্বর্তী সরকারের অন্যতম সফলতা হিসেবে দেখছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ওই পোস্টে আসিফ নজরুল লেখেন, 15% কমিয়ে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক 20%, অ্যানাদার সাকসেস অফ ইন্টারিম গভর্নমেন্ট। এদিকে হোয়াইট হাউসের ঘোষণা অনুযায়ী অন্যান্য দেশের মধ্যে পাকিস্তানের ওপর 19%, আফগানিস্তানের ওপর 15%, ভারতের ওপর 25%, ব্রাজিলের ওপর 10%, ইন্দোনেশিয়ার ওপর 19%, মালয়েশিয়ার ওপর 19%, মিয়ানমারের ওপর 40%, ফিলিপাইনের ওপর 19%, শ্রীলঙ্কার ওপর 20%, ভিয়েতনামের ওপর 20% শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন। ভারতের তুলনায় কম শুল্ক হওয়ায় একে একটি সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, আজ আমরা সম্ভাব্য 35% পাল্টা শুল্ক এড়াতে সফল হয়েছি। এটা আমাদের পোশাক খাত ও এই খাতের ওপর নির্ভরশীল লাখ লাখ মানুষের জন্য সুসংবাদ। বাংলাদেশ গার্মেন্ট প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেলও একই কথা বলেন। তার ভাষায় এই সিদ্ধান্ত অনেকাংশে বাংলাদেশের জন্য খুশির খবর। যুক্তরাষ্ট্রে চীনের বাজার হারানোর সম্ভাবনা তৈরি হওয়ায় প্রথমে ভারতকে সেই শূন্যস্থান পূরণে এগিয়ে যেতে দেখা যাচ্ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদের চেয়ে ভারতের ওপর বেশি শুল্ক নির্ধারণ হয়েছে 25%। অর্থাৎ মার্কিন ক্রেতারা এখন বাংলাদেশকে চীনের বিকল্প হিসেবে বিবেচনা করতে পারেন। দেশের স্বার্থ বিসর্জন দিয়ে আমেরিকার সঙ্গে কোনো চুক্তি হয়নি বললেন প্রেস সচিব। দেশের স্বার্থ বিসর্জন দিয়ে আমেরিকার সঙ্গে কোনো চুক্তি হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নতুন করে বাংলাদেশের ওপর আমেরিকার পাল্টা শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় আজ শুক্রবার সকালে রাজধানীর বেইলি রোডের বাসায় একথা বলেন তিনি। শফিকুল আলম বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব চুক্তি হয়েছে সেগুলো আসলে নন ডিসপোজাল। অনেক কিছু জানলেও এখন বলা সম্ভব নয়।
তবে বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে কোনো চুক্তি করা হয়নি, কোনো সামরিক চুক্তিও হয়নি। সরকারের জন্য একটি সফলতা। নতুন করে শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় প্রেস সচিব বলেন, 20% শুল্কের সাথে অন্য কোনো শর্ত দেয়নি যুক্তরাষ্ট্র। যতটুকু সম্ভব বিষয়গুলোকে সহজীকরণ করা হবে। প্রতিযোগিতামূলক রাষ্ট্রগুলোর সঙ্গে কাছাকাছি শুল্ক থাকায় বাণিজ্যের ক্ষেত্রে পিছিয়ে থাকছি না, পাশাপাশি বাণিজ্য ঝুঁকিও কমে যাচ্ছে। শফিকুল আলম বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতিও কমিয়ে আনার বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, তা আরও কমিয়ে আনা হবে। বৃহত্তর বাংলাদেশ মানচিত্রে উদ্বেগ, যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। বৃহত্তর বাংলাদেশের কথিত মানচিত্র প্রসঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ভারত সরকারের নজরে এসেছে যে ভারতের কিছু অংশ নিয়ে তথাকথিত বৃহত্তর বাংলাদেশের একটি মানচিত্র প্রকাশ করেছে বাংলাদেশের ইসলামিক সংগঠন সালতানাতি বাংলা। এই সংগঠনটির পেছনে তুর্কি যুব ফেডারেশন নামের একটি তুর্কি স্বেচ্ছাসেবী সংস্থার সমর্থন রয়েছে। রাজ্যসভায় কংগ্রেস সাংসদ রণদীপ সিং সুরজেওয়ালার প্রশ্নের জবাবে এস জয়শঙ্কর এক লিখিত বিবৃতিতে বলেন, এই বৃহত্তর বাংলাদেশের মানচিত্রটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হয়েছিল। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভারতের জাতীয় নিরাপত্তার ওপর প্রভাব ফেলে এমন ঘটনাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার। দেশের স্বার্থ রক্ষার জন্য সরকার প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে জয়শঙ্করকে উদ্ধৃত করে পররাষ্ট্র মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের ফ্যাক্ট চেকার প্ল্যাটফর্ম বাংলা ফ্যাক্ট দাবি করেছে বাংলাদেশে সালতানাতি বাংলা এর কার্যক্রম চালানোর কোনো প্রমাণ নেই। তবে তথাকথিত পূর্ববর্তী বাংলা সালতানাতের প্রসঙ্গে একটি ঐতিহাসিক প্রদর্শনীতে এই মানচিত্র প্রদর্শন করা হয়েছিল বলে বিবৃতিতে দাবি করা হয়। 2025 সালের 14 এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক প্রদর্শনীতে মানচিত্রটি প্রদর্শিত হয়েছিল। এর আগে ভারতের অংশবিশেষ সহ একটি মানচিত্রের ছবি ফেসবুকে দিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, তবে সমালোচনার পর তা সরিয়ে ফেলেন। শাহবাগের আশেপাশে প্রফেশনাল আন্দোলনকারী। শাহবাগ যেন আন্দোলনের নগরী। রাজধানীর গুরুত্বপূর্ণ রাস্তা, যেখান দিয়ে যেতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বা পিজি হাসপাতাল, রমনা পার্ক কিংবা সোহরাওয়ার্দী উদ্যান। এই পথেই অনেকের পথ চলা, আবার সচিবালয় কিংবা মতিঝিলের ব্যাংক পাড়ায়। আর সেখানে প্রায় দিনই মঞ্চায়ন হয় নিত্য নতুন আন্দোলনের, যেখানে দেখা যায় মূল আন্দোলনকারীদের চেয়ে বহিরাগত প্রফেশনাল আন্দোলনকারীদের অংশগ্রহণ। শাহবাগের আশেপাশের এসব আন্দোলন নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব প্ল্যাটফর্মে অনেক ভিডিও আছে, যেখানে দেখা যায় অনেকেই পয়সার বিনিময়ে আন্দোলন করতে আসে, কিন্তু আন্দোলন সম্পর্কে এবং আন্দোলনকারী দল সম্পর্কে কিছুই জানে না। শুধুমাত্র 2 পয়সা কামানোর আশায় আন্দোলনে যোগ দেয় ওরা। এদেরকে বিভিন্ন সময় পুলিশের গায়ে ইট পাটকেল ছোড়া থেকে শুরু করে সংঘর্ষে প্রত্যক্ষভাবে উস্কানি দিতেও দেখা যায়। এরা নির্দ্বিধায় বিনা উস্কানিতেই পুলিশ এবং সাধারণ জনগণের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এদের বেশিরভাগ পতিত স্বৈরাচার হাসিনার তত্ত্বাবধানে নানান সময় আন্দোলনকারীদের সাথে মিশে যায় এবং এনার্কি তৈরি করে। এমনকি সংবাদ সংগ্রহ করতে যাওয়া সংবাদকর্মীদের ওপরও চড়াও হতে দেখা যায় তাদের। সোশ্যাল মিডিয়া ও ইউটিউব প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া এসব ভিডিও ফুটেজ দেখে এসব তথাকথিত বিপ্লবী যারা শুধুই সরকার ও দেশকে অস্থিতিশীল করতে চায়, এদেরকে শক্ত হাতে আইনের আওতায় এখনই নিয়ে আসতে হবে। এখনই নিয়ে আসার সঠিক সময়। বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত 5 আগস্ট আওয়ামী লীগের দেশে বিশৃঙ্খলা তৈরি করার যে প্ল্যান, তা সফল হতে দেয়া যাবে না কোনোভাবেই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।